মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? মিস ভালো। ভালো। বাসায় থাকতে হচ্ছে, পড়াশোনা তেমন করা লাগে না, তাই না? খালি ঘুম। ম্যাম কি বাসায় থাকতে কেমন লাগে? তোমাদের তো স্কুল অনেক বিরক্ত লাগতো, এখন কেমন লাগে বাসায় থাকতে? ম্যাম এখন বাসা থাকতে ভালো লাগে না। তোমরা না শুধু চাইতা যে কবে স্কুল বন্ধ হবে, স্কুল বন্ধের নোটিশ আসলে কি স্কুল বন্ধের নোটিশ আসলে কি হাত তালিয়ে, তাই না? এখন কেমন লাগে? আসলে কোনো কিছুই একঘেয়েমি মানুষের ভালো লাগে না। তোমার আমাদের ব্যস্ততা আছে, থাকে বলেই আসলে আমাদের ছুটিগুলো এত ভালো লাগে। কিন্তু ব্যস্ততা না থাকলে আসলে কোনো ছুটি কারো কাছেই ভালো লাগে না, ঠিক আছে? যেটা আমার ধারণা, এখন তোমাদের অবস্থা হয়েছে নাকি তোমরা এনজয় করছো তা বুঝতে পারছি না, কিন্তু আমার ধারণা ভালো লাগার কথা না। এবং আমারই ভালো লাগে না, কারণ এইভাবে যদি আমাদের ক্লাস থাকে তারপরে এইভাবে পড়ি আসলে আহ শান্তি লাগে না, ঠিক আছে? পড়াতে হয় হচ্ছে ফেস টু ফেস, বোর্ড ইউজ করে স্টুডেন্টদের সবার চেহারা দেখে, তাহলে সেটাতে না শান্তি লাগে। আচ্ছা, তো আমরা হচ্ছে দেখি কয়জন আছো, আর কয়েকজনকে নিয়ে নিই। আচ্ছা, কেউ কোনো ফোনের বা কোনো কিছু নাম দিয়ে হচ্ছে আমরা ক্লাসে প্রবেশ করবো। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের নাম এবং রোল, ঠিক আছে? নাম এবং রোল থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা ক্লাসে জয়েন করতে পারবো না। আহ, নাম এবং রোলটা অবশ্যই ম্যান্ডেটরি, কারণ গত ক্লাসে আমাদের একটু উল্টাপাল্টা হয়েছে, আমরা সবাই জানি। তো এই কারণে নাম আর রোল ছাড়া ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না। অলরেডি আরেকজনকে জানো, টেকনো স্পার্ক 6 এয়ার এই নামে জয়েন করার চেষ্টা করছে। তো এরকম কোন নামে আমি ক্লাসে অ্যালাউ করব না, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা বলে দিয়েছি। আচ্ছা, তো আমরা গত ক্লাসে শুরু করে দিই আমরা, কারণ আসুক সবাই, যে অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা তোমাদেরকে দেখতে বলেছিলাম, যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় সূত্রটা। তো আমি এটা দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখি যে পরবর্তীতে কি আছে। আচ্ছা, তো তোমাদের একটা হচ্ছে যেটা শুনলাম আমি, যে আমাদের একটা মিটিং ছিল গতকাল, তোমাদের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? তোমাদের যেহেতু পরীক্ষা হবে, তো তোমরা বাসায় একটু প্রিপারেশন নিও। তোমাদের তো সব সিলেবাস আগে শেষ ছিল, এখন জাস্ট হচ্ছে আহ আচ্ছা, তোমাদের ক্লাসে কি অবন্তী নামে কেউ আছে? অবন্তী? জি মিস। আচ্ছা, ওকে জয়েন করাচ্ছি, কিন্তু আরেকজন যে ডিভাইসের নামে দেওয়া, ওকে আমি নিচ্ছি না, কারণ আমি আগেই বলে দিয়েছি যে ডিভাইস নাম দিয়ে কেউ ঢুকতে পারবে না। তো যেহেতু পরীক্ষাটা হবে, ঠিক আছে, তো আমাদের আগে পড়া হলে আমরা কিন্তু সব ভুলে যাই। আমি কিন্তু তোমাদের একদম সে লাইন টু লাইন ক্লাস 9 এর মতো আবার দেখাচ্ছি, যে চ্যাপ্টার গুলোতে তোমাদের প্রবলেম ছিল, এর মধ্যে এইটা একটা। এইটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের আর প্রবলেমেটিক কোন চ্যাপ্টার থাকবে না, ঠিক আছে? এরপরে আমরা কিছু ক্রিয়েটিভ প্রশ্ন নিয়ে আলোচনা করার পড়লে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা বা প্রিপারেশনটা ভালোই হবে আশা করা যাচ্ছে। তো বাসায় কিন্তু পড়তে হবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ দেখতে পাচ্ছি, দেখো বলেছে যে উপরে একটি কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য থেকে প্রাপ্ত অর্থ 90 টাকা হলে অগ্রাধিকার শেয়ারে ব্যয় নির্ধারণ করো। তো আচ্ছা, তো এখন যে দেখো 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে, প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে তোমার 90 টাকা, আর হচ্ছে লিখিত মূল্য 100 টাকা। তো এখন তোমাকে শেয়ারের ব্যয় বের করতে বলেছে। তো এটাই আমরা কি পারবো করতে অঙ্কটা? কে কে পারবো এটা? দেখো, আমাদের এই যে অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সূত্র, সেই সূত্রটার উপরে ছিল আমাদের শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ আর শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, ঠিক আছে, ইনটু 100। তো এই সূত্রটা ইউজ করে আসলে আমাদের একটা উদাহরণ আমরা দেখেছিলাম, এবং উদাহরণের পরবর্তীতে হচ্ছে আমরা একটা কাজ দেখতে পেলাম। এখন আর কি, যে কাজ দেখো, কাজ 2 দেওয়া তোমাদের বইতে। তো এটা কিন্তু আমরা চাইলে করতে পারবো, ঠিক আছে? এটা করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের আহ
একটা তোমার হচ্ছে সূত্র দেওয়া লাগবে। কোন সূত্রটা? যেটা যে আমরা অগ্রাধিকার শেয়ারে ব্যয়, আমি একটু সংক্ষেপে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, অগ্রাধিকার শেয়ারকে আমরা কস্ট অফ পেপার স্টক বলতে পারি। তো আসলে এভাবে তো লেখা যায় না, তো আমি চেষ্টা করছি। দেখো, উপরে দিচ্ছি আমি D1 আর নিচে দিচ্ছি হচ্ছে আমরা 100, সরি, নিচে হচ্ছে আমাদের P0 ইনটু হচ্ছে আমাদের 100। ছোট বাচ্চারা লেখা শিখলে যেরকম অবস্থা হয়, আমার এখন সেই অবস্থা হচ্ছে। আচ্ছা, তো এখন দেখো, এই হলো আমাদের সূত্রটা D1 দিয়ে কি বোঝাচ্ছি? অগ্রাধিকার শেয়ারের হচ্ছে তোমার লভ্যাংশ, ঠিক আছে, প্রত্যাশিত লভ্যাংশ, আর P0 হচ্ছে বাজার মূল্য, আর 100 হচ্ছে আমাদের সূত্রটা। তো কাজ 2 এর আমাদের বাজার মূল্যটা দেখো আমাদের সরাসরি দেওয়াই আছে। বাজার মূল্যটা আমাদের আর কিছু করতে হবে না। সেটা হচ্ছে যেন কত দেওয়া, আমাকে একটু বলো তো। 90 টাকা মনে হয় দেওয়া, তাই না? 90 টাকা দেওয়া আছে আমাদের বাজার মূল্যটা। আর হচ্ছে তোমার, তাহলে আমি দেখো যদি লিখি, নিচে হচ্ছে আমাদের 90, নিচে 90, আর উপরে হচ্ছে তোমার প্রত্যাশিত লভ্যাংশ। তো 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। আচ্ছা, 8% অগ্রাধিকার শেয়ার যে ইস্যু করে, তাহলে আমাদের প্রত্যাশিত লভ্যাংশ আমরা কিভাবে বের করব? D1 সমান সমান হচ্ছে আমাদের এখানে আমরা নিতে পারি তোমার 100 হচ্ছে আমাদের লিখিত মূল্য। দেখো মেয়েরা, লিখিত মূল্য আমাদের বইতে দেওয়া আছে, ইনটু হচ্ছে তোমার 8%, ঠিক আছে? নদীর এপার হতে দিতে যাচ্ছে না আমার, বুঝছো, যেটা একটা ব্যথা দিচ্ছে আমার। রাজশাহী পার গেলে এটা মনে হয় কিছু একটা কাইটটা যাবে। কারো বাসার থেকে কথা বলছো, সেই শব্দটা আসছে, মিউট করে দাও। আর ক্লাস চলাকালীন সময় কথা কেন বলছো? আচ্ছা, তো D1 টা আমরা কিভাবে বের করব? দেখো, D1 টা হচ্ছে আমরা বের করছি 100 ইনটু 8% দিয়ে। তো 8% হচ্ছে তোমার আমাদের প্রশ্নে দেওয়া আছে, 100 আমাদের প্রশ্নে দেওয়া আছে লিখিত মূল্য। তাহলে এটা দিলে হচ্ছে আমাদের কত? তোমার হচ্ছে 8, ঠিক আছে? 100 এর উপরে তুমি যদি, আমরা যদি তোমার হচ্ছে যে পার্সেন্টেজ করি, তাহলে হচ্ছে 8 আসবে। আর উপরে আমরা এখানে বাংলা ইংলিশ মিক্সড হয়ে গেছে, এখানে আমরা যদি 8 লিখি আর হচ্ছে তোমার নিচে আমরা 90 লিখি, তাহলেই হচ্ছে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমি জাস্ট দেখিয়ে দিলাম, তোমরা এই অঙ্কটা বাসায় এইভাবেই করবা। জাস্ট 8 ভাগ 90 করবা আর ইনটু হচ্ছে 100। তো 8 ভাগ 90 আর ইনটু 100 করলে দেখো আমাদের কত হয়। তোমরা ক্যালকুলেটর নিয়ে বসতে পারো, আমি তো আজকে ক্যালকুলেটর নিই নেই। দেখি, যদি আমরা হচ্ছে 8 ভাগ, প্রথমেই আসি আমরা 100 ইনটু হচ্ছে আমাদের 8%, শূন্য করলে আমাদের 8 হয়। 8 কে আমরা ভাগ করব হচ্ছে 90 দিয়ে, তাহলে দেখো আমাদের উত্তর আসবে অনেকগুলো 0.0008 এরকম আসবে। তো তোমরা যদি এটাকে করো, তাহলে আসবে হচ্ছে 8 দশমিক, দশমিকটা বুঝাই যায় না, 8.88%, ঠিক আছে? এরকম একটা উত্তর আসবে আমার মনে হচ্ছে এরকম করলে। এই দেখো, তাহলে হচ্ছে এইভাবে আমরা D1 টা বের করলাম। আমি সংক্ষেপে লিখে দেখিয়েছি, বুঝতেই পারছো আমি এইটাতে অভ্যস্ত না, এই বোর্ডটা মাউস দিয়ে লিখলে কিরকম হয়ে যায়। তো এইভাবে তোমরা এটা করবা, ঠিক আছে? তো এটা আমি শেষ করে দিলাম। তো এখন হচ্ছে আমরা পরবর্তীতে যাব, যে আমরা পরবর্তীতে আজকে কি করছি। দেখো, পরবর্তীতে আমরা আজকে করছি যে সাধারণ শেয়ারের ব্যয়টা। আমরা তো এই যে দেখো, আমি এতক্ষণ কি দেখলাম, এই কাজ 2টা আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা করব। সূত্রটা তো তোমরা আগের ক্লাসে দেখেছো, তারপর এখন একটু সংক্ষেপে দেখালাম যে এই 8% কিভাবে আমরা লিখিত মূল্যের উপর করব, আর বিক্রয় মূল্যটা আমাদের দেওয়াই আছে, কিভাবে আমরা করতে পারি। এখন আমরা চলে যাচ্ছি আজকে সাধারণ শেয়ারের ব্যয়। আচ্ছা, সাধারণ শেয়ারের ব্যয়তে যাওয়ার আগে বলো তো, তোমাদের এই যে আমরা যে অগ্রাধিকার শেয়ারের ব্যয় করলাম, এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? অগ্রাধিকার শেয়ারের ব্যয়তে আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, এটা একটু আমরা জেনে তারপর হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়তে যাচ্ছি।
তোমরা এখন কথা বলতে পারো, কারো প্রবলেম থাকলে আমাকে বলো, আর প্রবলেম না থাকলেও বলো, কারণ বুঝতেই পারছো যে এই চ্যাপ্টার আমরা আর এইভাবে তো আর করবোই না, আমাদের সময়ও নাই, একদম আমি ধরে ধরে যেটা করাচ্ছি তোমাদের প্রবলেম ছিল দেখে। আচ্ছা, কেউ কিছুই বলছো না, আমি বুঝতেই পারছি না যে কারো প্রবলেম আছে না প্রবলেম নাই। আচ্ছা, ক্লাসে কে আছো দেখি? শিমু, তাজরিন, তানহা। তোমাদের অ্যাটেন্ডেন্স অনেক কমে গিয়েছে, মাত্র 8 জন। কি অবস্থা, তোমরা তো মানে ভয়াবহ রকমের একটা বিপর্যয়ের মধ্যে পড়বা পরে। আচ্ছা, তো আমি সাধারণ শেয়ারে ব্যয়টা করছি। দেখো, তোমরা জেনেছো যে বাজারে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি তার মূলধন সংস্থান করে। আবার কোম্পানি ব্যবসার পুঞ্জীভূত মুনাফা থেকে অর্থ সংস্থান করতে পারে। উল্লেখ্য, পুঞ্জীভূত মুনাফা, কমা অবন্টিত মুনাফা এবং সংরক্ষিত মুনাফা একই অর্থে ব্যবহৃত হয়। যেটা বলতে চেয়েছিলাম যে পুঞ্জীভূত মুনাফা, অবন্টিত মুনাফা এবং সংরক্ষিত আয় সবগুলো জিনিসই এক, ঠিক আছে? তো বলেছে যে একটা কোম্পানি সাধারণ শেয়ার থেকেও তার অর্থায়ন করতে পারে বা মূলধনের সংস্থান করতে পারে, আবার অবন্টিত মুনাফা থেকেও তার অর্থ সংস্থান করতে পারে। এখন অবন্টিত মুনাফা বা পুঞ্জীভূত মুনাফা, সংরক্ষিত তহবিল, তিনটা যেহেতু একই শব্দ, এটা আসলে পুরাতন ব্যবসা প্রতিষ্ঠানে থাকে। নতুন ব্যবসা প্রতিষ্ঠানে তো অবন্টিত মুনাফা থাকার প্রশ্নই আসে না। তো পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো অলরেডি ব্যবসা রান করে ফেলেছে, তারা দুইটা জায়গা থেকে মূলধনের সংস্থান করতে পারে। একটা হচ্ছে তোমার সাধারণ শেয়ার, আর একটা হচ্ছে অবন্টিত মুনাফা। তো দেখো, বলেছে যে অর্থের অন্যান্য উৎস থেকে সাধারণ শেয়ারের মূলধনের পার্থক্য আছে। প্রথমত, অন্যান্য উৎসের ন্যায় কোম্পানি ইকুইটি মূলধনের উপর সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। দেখো, বলেছে অন্যান্য উৎসের ন্যায় কোম্পানি ইকুইটি মূলধনের উপরে সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই লাইনটা। অন্যান্য উৎসের মধ্যে মধ্যে কি, যেমন ধরো ঋণপত্র। ঋণপত্রতে তোমার হচ্ছে অবশ্যই ঋণের সুদ দিতে হবে। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রেও তোমার লভ্যাংশ দিতে হবে, কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে, তোমার যদি লাভ হয় তুমি লভ্যাংশ দিবা, লাভ না হলে লভ্যাংশ দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যেই বছরে তোমার লাভ হবে সেই বছর অবশ্যই বিগত বছরের বকেয়া লভ্যাংশ তোমাকে পরিশোধ করতে হবে। কিন্তু সাধারণ শেয়ারের ব্যাপারটা পুরো আলাদা, সেখানে তোমার লভ্যাংশের কোনো বাইন্ডিংস নেই, মানে তোমার লাভ হলে তুমি লভ্যাংশ দিবা, লাভ না হলে দিবা না, এবং তোমাকে যে প্রতি বছরই দিতেই হবে বা একটা পার্সেন্টেজ নির্দিষ্ট করা থাকে, এরকম কোনো বিষয় না। তো বলেছে যে দ্বিতীয়ত, লভ্যাংশ দিলেও প্রদত্ত লভ্যাংশের পরিমাণ বা হার সবসময় সমান থাকে না, যেটা আমি বললাম যে দুইটা জিনিস আলাদা। সবসময় তোমাকে লভ্যাংশ দিতেই হবে এটা বিষয় না, আর যদি তুমি দাও তাহলে তোমাদের স্থির হার থাকবে সেটাও না। কোনো বছর তোমার লাভ ভালো হলে তুমি 10% দাও, কোনো বছর কোম্পানির খারাপ অবস্থা হলে 8% দাও, কোনো বছর তুমি যদি মনে করো যে না আমার শেয়ারের দাম বাড়ানো উচিত, বা না আমি আরো ভালো ব্যবসা করতে চাই বা শেয়ার হোল্ডারদেরকে আরো একটু বেশি কিছু দিতে চাই, তখন তুমি 15% দাও। এটা তোমার ইচ্ছা, এটা কোনো ফিক্সড কোনো রেট থাকে না। এইসব কারণে সাধারণ শেয়ার মূলধন ব্যয় অন্যান্য উৎসের ব্যয় নির্ধারণ থেকে আলাদা হয়ে থাকে। এই দুইটা কারণের জন্যই আসলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়টা অন্যান্য উৎস থেকে আলাদা। কেন? কারণ সাধারণ শেয়ারের লভ্যাংশটা থাকে না, কোনো বছরে থাকবে না, তো সেই বছর জিরো লভ্যাংশ। যে বছরে থাকবে সেই বছর লভ্যাংশ একটা নির্দিষ্ট ভাবে থাকলো, আবার কোন বছরে লভ্যাংশটা বাড়লো, তাহলে দেখো এই লভ্যাংশের ভিন্নতার কারণে সাধারণ শেয়ার নির্ণয়েও আমাদের ভিন্নতা দেখা দেয়, মানে সূত্রের মধ্যে একটু ডিফারেন্স দেখা দিবে। এখন দেখো, বলেছে যে কোম্পানির শেয়ার মালিকরা সাধারণত লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে প্রাপ্ত লাভ প্রাপ্তির আশায় শেয়ার কিনে। অনেকেই এই প্রশ্নটা করে থাকো ক্লাসে, আমি শেয়ার কেন কিনবো? শেয়ার আসলে আমরা কিনবো দুইটা জিনিসের আশায়। এক নাম্বার দেখো লভ্যাংশ, এটাকে আমি 1 দিচ্ছি, আর 2 নাম্বার হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে প্রাপ্তি লাভ। এই দুইটা কারণে একটা বিনিয়োগকারী শেয়ার কিনে থাকে। এখন লভ্যাংশটা তো সবাই আমরা জানি, কোম্পানির নিট লাভ যে আছে, নিট লাভের একটা অংশ যখন শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দেওয়া হয় তখন আমরা সেটাকে বলি লভ্যাংশ।
শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে প্রাপ্তি যেটা, সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। ধরো তোমার শেয়ারের দাম 100 টাকা, শেয়ারের দাম 100 টাকা, আগামী বছর তোমার শেয়ারের দাম হয়ে গেলে 120 টাকা। তুমি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনে তোমার শেয়ারের দাম হয়ে গেলে 120 টাকা। এই যে যে 20 টাকা তোমার অতিরিক্ত হলো, এটাকে আমরা বলছি শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে প্রাপ্ত লাভ। এটার একটা সুন্দর নাম আছে, নাম হচ্ছে মূলধনী আয়, নাম হচ্ছে মূলধনী আয়। তাহলে একটা বিনিয়োগকারী দুইটা জায়গা থেকে লাভের আশায় শেয়ার কিনে, একটা হচ্ছে লভ্যাংশ আর একটা হচ্ছে মূলধনী আয়। ঠিক আছে, মূলধনী আয় কথাটা আমাদের বইতে লেখা নাই, কিন্তু আমি তোমাদের যখন ক্লাসে পড়িয়েছি তখনও বলেছি, এখনো বললাম। তো আমাদের কাছে খাতা থাকলে আমরা এটা লিখে নিতে পারি, বা বইয়ের সাইডে লিখে নিতে পারি যে মূলধনী আয় বা লাভ হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে প্রাপ্ত যে লাভটা, সেটাকে আমরা বলছি। এখন দেখো, ফলে শেয়ার মূলধনের ব্যয় বলতে সাধারণ বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হারকে বোঝায়। হ্যাঁ, তার মানে সাধারণ আয়ের হার বলতে তোমার এই দুইটা জিনিসের যে কম্বিনেশন, সেটাই বোঝাচ্ছে। এখন বলছে যে সাধারণ মূলধন এর ব্যয় নির্ণয়ে কিছু সমস্যা দেখা দেয়। প্রথমত, ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা জটিল কাজ, যেহেতু লভ্যাংশের হার অগ্রাধিকার শেয়ারের মতো নির্দিষ্ট থাকে না। দ্বিতীয়ত, ভবিষ্যৎ কোম্পানির আয় এবং শূন্য এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা আরেকটা জটিল কাজ। হ্যাঁ, অবশ্যই দেখো মেয়েরা, সাধারণ শেয়ারটা নির্ণয় করা কিছু সমস্যা দেখা দেয়। প্রথম সমস্যায় যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে আমাদের যেই লাভটা হচ্ছে। ঠিক আছে, তো শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে আমাদের যেই এখন বলেছে ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ণয় জটিল, যেহেতু অগ্রাধিকার শেয়ারের নির্দিষ্ট না, যেটা বলছিলাম যে নির্দিষ্ট না। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমার, এটা একটু উপরে উঠাই, প্রথম নির্দিষ্ট, দ্বিতীয়ত কোম্পানির আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা একটা জটিল কাজ। হ্যাঁ, তো এখন তো তোমার এখানে দুইটা বিষয় আসলে চলে আসে, একটা হচ্ছে হার তো নির্দিষ্ট নাই, এটা একটা কঠিন কাজ। তারপরে তুমি যে একটা কোম্পানির আয় আর একটা লভ্যাংশ ধরে নিবা, এটা তুমি তো অনুমান করতে হবে, এটা তো আসলে তুমি জানো না, এটা নির্ধারণ করাও একটা জটিল কাজ। তো এই দুইটা কারণে তোমার সাধারণ শেয়ার বৃদ্ধি একটা সমস্যা। তো পরীক্ষায় আমাদের অনেক সময় আসে কিন্তু অনুধাবনের প্রশ্নে, যে সাধারণ শেয়ার ব্যয় নির্ণয়ের সমস্যাগুলো কি কি, মাত্র দুইটা সমস্যা। ঠিক আছে, যদি আসে তাহলে আমরা এই দুইটা কাজ সমস্যা দিয়ে দিব। 1 নম্বর সমস্যা হচ্ছে তার লভ্যাংশের হারটা নির্ধারণ করা থাকে না। 2 নম্বর সমস্যা হবে কোম্পানির ভবিষ্যৎ আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হারটা কেমন হবে, এটা আমাকে অনুমান করতে হবে। তো এই অনুমান করাটা একটা জটিল কাজ, আমার অনুমান ঠিক হবে কি হবে না, এটা করা একটা জটিল কাজ। এই দুটো আমাদের সমস্যা। আচ্ছা, তো এখন আমরা পরের প্যারাটাতে যাচ্ছি। এসব জটিলতার কারণে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ধারণের একক কোনো পদ্ধতি নেই। বিভিন্ন অনুমানের উপরে ভিত্তি করে মূলধন ব্যয় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করা হয়। নিম্নে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সহজ দুটি পদ্ধতি আলোচনা করা হলো। তোমাদের বইতে সহজ দুইটা পদ্ধতি সাধারণ শেয়ার নির্ণয়ের আলোচনা করা হয়েছে। তোমরা যখন হচ্ছে যে আবার একটু উপরের ক্লাসে উঠবা, মানে কলেজে উঠবা, তখন দেখবা যে আরো একটা পদ্ধতি তোমরা শিখতে পারবা। তো তোমাদের এখানে দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমাদের এখানে যে দুইটা আছে আমরা সেই দুইটাই পড়বো আর কি। প্রথমেই দেখো, শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। এগুলো কিন্তু আমাদের থিওরি প্লাস এমসিকিউ তো আসে, প্রত্যেকেই জানো। তো আমরা ভেতরের পড়াগুলো প্রত্যেককে যদি লাইন টু লাইন বুঝি, তাহলে আমরা অবশ্যই 100% এমসিকিউ রাইট করতে পারবো। শুধুমাত্র গাইডের তোমার এমসিকিউ মুখস্থ করে আমরা কেউ 100% এমসিকিউ রাইট বা কারেক্ট করতে পারবো না। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস, আমাদের অবশ্যই এমসিকিউ রাইট করতেই হবে সবগুলো। তো এমসিকিউ রাইট করতে হলে এরকম, আমি যেরকম করে প্রতিটি লাইন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ওরকম প্রতিটা লাইন বুঝে বুঝে পড়বা। তোমাদের খুব ছোট্ট একটা বই, ফিনান্স বইটা খুবই ছোট। তো পরে দেন হচ্ছে তোমরা গাইডের বইয়ের বা বোর্ড প্রশ্নের এমসিকিউ গুলো পড়বা।
আমি বলছি না যে এটা পড়ার দরকার নেই, এটা পড়ার অবশ্যই দরকার আছে, কিন্তু আগে তোমার মেন বইটা তোমাকে পড়তে হবে। তো প্রথমেই আমরা যাচ্ছি শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কি। এটি মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে মনে করা হয় কোম্পানি বর্তমান বছরে যে লভ্যাংশ দিচ্ছে ভবিষ্যৎ বছরগুলোতে সমপরিমাণ লভ্যাংশ দিবে, অর্থাৎ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই পদ্ধতিতে কি মনে করা হয় যে কোম্পানি বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে ভবিষ্যৎ বছরগুলোতে সমপরিমাণ লভ্যাংশ ঘোষণা করবে এবং শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমাদের পরীক্ষা যদি শুধুমাত্র জ্ঞান মূলকের প্রশ্ন আসে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কি, তখন আমাদের উত্তরটা হবে এরকম। এই পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে কোম্পানি বর্তমান বছরের লভ্যাংশ ভবিষ্যৎ বছরের লভ্যাংশ গুলো সমান হবে এবং লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই জন্য এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট, জ্ঞান মূলকের জন্য পড়তে হবে। এখন একটা উদাহরণ দিয়েছে, আমরা উদাহরণটা দেখি। উদাহরণে বলেছে একটি কোম্পানি এই বছর প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ দিলে আগামী বছরগুলিতে কোম্পানির শেয়ার মালিকরা 10 টাকা করে লভ্যাংশ দিবে এরকম বলে অনুমান করা হয়। হ্যাঁ, যেমন ধরো তুমি একটা কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছো, তো কোম্পানির শেয়ারে যখন আমরা বিনিয়োগ করলাম তোমাকে এই বছরে 10 টাকা লভ্যাংশ দিল, তুমি ধরে নিলা আগামী বছর তোমাকে 10 টাকা দিবে। দেখো লভ্যাংশের কোনো পরিবর্তন হচ্ছে না। যে লাইনটা আমাদের রেড মার্ক করা আছে যে প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না, মানে তুমি ধরেও নিলা যে আগামী বছর তুমি 10 টাকাই পাবা এবং এর পরের বছর তুমি 10 টাকাই পাবা। তো এই পদ্ধতিকে আমরা বলছি শূন্য লভ্যাংশ বৃদ্ধি। কেন? কারণ লভ্যাংশের বৃদ্ধি কোনো বৃদ্ধি হচ্ছে না, শূন্য বৃদ্ধি হচ্ছে, আগেরটাও যা এবারেরটাও তাই। তো বলেছে যে এই পদ্ধতি প্রতি শেয়ারে প্রদত্ত লভ্যাংশকে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলে সাধারণত শেয়ারের মূলধন ব্যয় পাওয়া যায়। এখানে বলেছে যে এই শেয়ারে প্রদত্ত লভ্যাংশকে বর্তমান শেয়ারের বাজার মূল্য দিয়ে ভাগ করলে প্রদত্ত মূলধন ব্যয় পাওয়া যায়। সূত্রের সাহায্যে দেখানো হলো। এখানে দেখো সূত্র দেওয়া হয়েছে যে একটা লভ্যাংশ 1 ভাগ দিয়েছে শেয়ারের মূল্য। তো লভ্যাংশ 1টাকে আমি যদি এটাকে তোমার ইংরেজিতে দেখাই, আমি সবগুলোতেই একটু ইংরেজিতে দেখাই তোমাদের, কারণ জেনে রাখতে কিছুই না, তোমরা বাংলায় দিতে পারবা। তো সাধারণ শেয়ারের ব্যয়কে আমরা লিখছি কেই, আর লভ্যাংশ 1 কে আমরা বলছি G1, আর এখানে দেখো শেয়ারের মূল্য হচ্ছে আমাদের P0। ঠিক অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সূত্রের মতো হয়ে গেল, তাই না? এটা তো আমাদের 100 টাকা দিয়ে গুণ করতে হবে, 100% দিয়ে গুণ করতে হবে। তো আমরা একটা সূত্রটা দেখি, দেখো পুরাটা আগের মতোই। আচ্ছা, তো এই যে পুরো সূত্রটা যে আগের মতোই, তো এখানে লভ্যাংশ 1 বলতে বোঝাচ্ছে যে বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ, বছরের শেষে। তো এই বছরের শেষে যে লভ্যাংশ আছে সেটা এখানে বোঝানো হচ্ছে। আর পরবর্তীতে দেখো বোঝানো হচ্ছে যে শেয়ারের মূল্য বা শেয়ারের বাজার মূল্য সবগুলি হচ্ছে এখানে একই কথা। শেয়ারের মূল্য, শেয়ারের বিক্রয় মূল্য, শেয়ারের বাজার মূল্য সবকিছুকে আমরা শেয়ার মূল্য 0 বা P0 দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা দেখে নিলাম। এখন দেখি আমাদের নিচে কি আছে। এই তো দেখো শেয়ারের বাজার মূল্য। এখন অন্য পৃষ্ঠায় চলে যাই, যে একটা উদাহরণ দেখবো। এই যে দেখো এই সূত্রটা দিয়ে আমরা একটা উদাহরণ দিচ্ছি, যে সূত্রটা আমরা একটু আগে দেখে আসলাম। ঠিক আছে, সেই সূত্র একটা উদাহরণ দেখছি। একটা কোম্পানি শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা। কোম্পানি এই বছর প্রতি শেয়ারে 10 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করলো। কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় নিম্নরূপ ভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, খুব সহজে যে সূত্রটা আমরা দেখে এসেছি। দেখো উপরে তোমার D1 আর নিচে হচ্ছে P0 বা প্রত্যাশিত লভ্যাংশ অথবা লভ্যাংশ 1
ভাগ শেয়ারের মূল্য ইনটু 100, ঠিক আছে? ইনটু কিন্তু 100 হবে সূত্রে। এই চ্যাপ্টারে তোমার সব সূত্রকে তোমার পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, আর পার্সেন্টেজে প্রকাশ করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই সবগুলোকে 100 দিয়ে গুণ করতে হবে। তো এটা দিলেও হয় না দিলেও হয়, আমি যারা বুঝতে পারছো না জাস্ট তাদের জন্য একটু লিখে দিলাম যে এখানে 100 দিয়ে গুণ করলে তোমার 9.09% আসবে। এই গেল হচ্ছে তোমার শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, যেটার সাথে আমার অগ্রাধিকার শেয়ারের পুরাটাই মিল আছে, ঠিক আছে? পুরাটাই মিল আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখবো স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। আমরা আগেই বলছি যে সাধারণ শেয়ারের লভ্যাংশটা স্থির না, এবং হচ্ছে যে কোনো কোনো বছর কোম্পানি লভ্যাংশ দেয় এবং কোনো কোনো বছর কোম্পানি লভ্যাংশ দেয় না। এই কারণে হচ্ছে সাধারণ শেয়ার নির্ণয়ের একক কোনো পদ্ধতি নাই। তো আমরা একটা পদ্ধতি দেখে এসেছি, সেটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। এখন দেখছি স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। আমরা দেখি কি আছে। আচ্ছা, তো এক নাগারে হচ্ছে আমি বলে যাচ্ছি। এখন দেখি তোমাদের কারো প্রবলেম বা কোনো কেউ রেসপন্স করছো না। আচ্ছা, তাসনিম আক্তার, রোল 26, তুমি কি শুনতে পাচ্ছ? আমাকে বুঝতে পারছো আমি কি বলছি? তাসনিম আক্তার, তুমি আনমিউট করে আমার সাথে কথা বলো তো। তোমরা কি, আমি কিছু বুঝি না, ক্লাসে কি থাকো নাকি থাকো না আমি বুঝি না। তাসনিম আক্তার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, তানহা, রোল 10। জি ম্যাম। আচ্ছা, তো শুনতে পাচ্ছ আমাকে না? তুমি, আমি যেটুকু বুঝাচ্ছি সেটা কি বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তো বুঝতে পারলে একটু রেসপন্স করবা, নাহলে আমার হয় কি এটা তো এক ওয়ান ওয়ে, এক ধরনের কমিউনিকেশন হয়ে যাচ্ছে যে আমি আমার মতো বলেই যাচ্ছি, তোমরা কোনো রেসপন্স করছো না, বা প্রবলেম হলো বলছো না, বা প্রবলেম না থাকলে বলছো না, তাহলে তো আমার আসলে অসুবিধা হচ্ছে। তাহলে তো সেই ইউটিউবে ভিডিও আপলোড করার মতোই হয়ে গেল। তাহলে আর সেই জুমে ক্লাস নেওয়ার যে ফ্যাসিলিটি, যে আমাদের টু ওয়ে কমিউনিকেশন হবে, তোমরাও আমাকে জিজ্ঞেস করবা, আমিও তোমাদের জিজ্ঞেস করবো, সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে না। এখন অনেকে কথা বলছে না, তারা কি ইচ্ছা করেই বলছে না নাকি বুঝতে পারছি না, সেটা আমি আর বোধগম্য না। আসলে এত শুধু আমরা বুঝতে পারবো না। আচ্ছা, শিমু রায়, শিমু তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, শিমু অনেক আস্তে করে বললো জিনিস। আচ্ছা, ঠিক আছে। সাবরিনা, সাবরিনা। জি মিস। আচ্ছা, ঠিক আছে, কারো প্রবলেম হলে অবশ্যই হচ্ছে আমার কাছে জানতে চাইবে। আমি একদম বুঝতেই পারছি, একদম ইনিশিয়ালি ক্লাস 9 এর মতো তোমাদেরকে ধরে ধরে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, কারণ এইটাতে হচ্ছে তোমাদের প্রবলেম ছিল আর কি। এই চ্যাপ্টারটাতে এবং আগের চ্যাপ্টারটাতে, এই দুটো চ্যাপ্টারে তোমাদের কিছু প্রবলেম ছিল, এছাড়া আর কোনো প্রবলেম নাই আমি জানি। কিন্তু এই জন্য আমাদেরকে রেসপন্স করতে হবে। আমরা এই বইয়ের ইয়েগুলো শেষ হলে আমরা বোর্ড প্রশ্ন কয়টা দেখবো আর কি, বইয়ের রিডিং গুলো শেষ হয়ে গেলে। তো এখন আমরা দেখবো যে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। ভবিষ্যতে ভবিষ্যতে বছরগুলোতে লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না এমন কোনো কোম্পানি বাস্তবে কম দেখা যায়। সাধারণত কোম্পানিগুলোর এক এক বছরে বিভিন্ন হারে লভ্যাংশ দিয়ে থাকে। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এমন একটি পদ্ধতি যাতে ধরে নেওয়া হয় কোম্পানির প্রতি বছর সমপরিমাণ লভ্যাংশ দেয় না, তবে এই পদ্ধতির কিছু অনুমিত শর্তাবলী রয়েছে। আচ্ছা, তাহলে এই পদ্ধতিতে এরকম একটা পদ্ধতি যেখানে ধরে নেওয়া হয় প্রতি বছর সমান হারে লভ্যাংশ দেয় না, প্রতি বছরই লভ্যাংশ বৃদ্ধি পাবে, কিন্তু লভ্যাংশ বৃদ্ধি যে পাবে এই বৃদ্ধির হারটা কিন্তু স্থির থাকে। আচ্ছা, তো দেখো বলেছে যে শর্তাবলীতে ধরে নেওয়া হয় কোম্পানির লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধির হার প্রতি বছর একই পরিমাণ থাকবে।
উদাহরণস্বরূপ কোনো কোম্পানি যদি বর্তমান বছর 10 টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানির অনুমতি লভ্যাংশ বৃদ্ধির হার 10% হয়, তবে এখানে তোমাকে জাস্ট ধরে নেওয়া হয়েছে একটা কোম্পানি বর্তমান বছরে 10 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে এবং সেই কোম্পানিটি বলে দিয়েছে যে আগামী বছরগুলোতে 10% হারে লভ্যাংশ বাড়বে, মানে এই 10 টাকার উপরে 10% হারে বাড়বে। তাহলে আমাদের লভ্যাংশ বৃদ্ধির হার বা লভ্যাংশ 1 বা যেটাকে আমরা বলছি G1 সেটা কেমন হবে? দেখো প্রথম বছর পরে হবে, এখানে 10 দিচ্ছে 1 প্লাস, এখানে একটা সূত্র আমি তোমাদেরকে দেখাই, কারণ এটা আসলে একটা সূত্র দ্বারাই করা হয়েছে। দেখো এটা কোন সূত্র দিয়ে করা হয়েছে? প্রথমে হচ্ছে D0 ক্লিয়ার করে নিই, D0 ইন্টু, বারবারই একটা দাগ পড়ে যাচ্ছে, D0 ইন্টু 1 প্লাস জি। এর আমি এটা কি দেখালাম বলো তো? এই যে তোমার লভ্যাংশ যে বের করেছে, সেই লভ্যাংশ বের করার সূত্র মানে হচ্ছে এই যে তোমার কিভাবে 11 টাকাটা আসলো, মানে D1 কে আমরা কিভাবে বের করতে পারি। এতক্ষণ তো আমরা দেখেছি যে D1 হচ্ছে তোমার আমার প্রশ্নে দেওয়া থাকছে, কিন্তু এই পদ্ধতিতে এসে আমরা দেখলাম যে D1 আমাদের প্রশ্নে দেওয়া থাকছে না, D1 আমাদেরকে বের করতে হবে। তাহলে D1 এর সূত্রটা কি? D0 ইন্টু 1 প্লাস জি। এখন কোনটাকে আমি বলে দিচ্ছি। D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ, এই যে D1 হচ্ছে আমাদের প্রত্যাশিত লভ্যাংশ, D0 হচ্ছে বর্তমান বছরের লভ্যাংশ, D0 বর্তমান বছরের লভ্যাংশ। এই দেখো আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, যদিও এখানে বোর্ড আসলে খুবই দরকার আমাদের, এভাবে তো পড়ানো যায় না। D0 হচ্ছে তোমার বর্তমান বছরের লভ্যাংশ, আর এই যে G1 হচ্ছে সূত্রের 1, আর G হচ্ছে তোমার বৃদ্ধির হার। এই যে দেখো লভ্যাংশ বৃদ্ধির হার, ইংরেজিতে বলে গ্রোথ রেট, গ্রোথ রেট থেকে জি আসছে, ঠিক আছে? তাহলে এই বৃদ্ধির হারকে আমরা বলছি জি। সব মিলেই হচ্ছে সূত্র। দেখো তার এইভাবে আমাদের বসেছে, এখানে আমাদের 10 কেন আসলো? আমাদের বর্তমান বছরের লভ্যাংশ 10, এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আর 1 সূত্রের 1, জি মানে হচ্ছে বৃদ্ধির হার। বৃদ্ধির হার দেখো, এই দেখো বৃদ্ধির হার 10%। কিভাবে 10% এর 0.10 হলো? এটা আমরা সবাই জানি, 100-র উপরে আমরা 10% ধরেছি, যেন 0.10 হয়েছে। এটা করার পরে আমার প্রথম বছরের লভ্যাংশ আসলে 11 টাকা। আমি এই ক্যালকুলেশনটা করার পরে 11 টাকা। এখন দেখো দ্বিতীয় বছরে আমার কি হবে? দ্বিতীয় বছরে D0 আবার হয়ে যাবে প্রথম বছরে D1 টা। খেয়াল করে দেখো মেয়েরা, দ্বিতীয় বছরে প্রত্যাশিত লভ্যাংশ আবার কি হবে? এক বছর শেষ হয়ে গেলে তাহলে আগের বছরের যে তোমার লভ্যাংশ সেটাই হয়ে যাবে তোমার বর্তমান লভ্যাংশ প্লাস 1। বৃদ্ধির হারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বৃদ্ধির হার বলেই দিয়েছে 10%, তাহলে এটা একই থাকছে। তাহলে 11 ইন্টু 1 প্লাস 0.10 করলে হচ্ছে 12.1 টাকা। আবার দ্বিতীয় বছরের যে লভ্যাংশ সেটাই হয়ে যাবে তৃতীয় বছরের D0, তৃতীয় বছরে বর্তমান যেটা আমি আগে করে এসেছি সেটাই এখন আমার কাছে আছে, সেটাই আমার বর্তমান। এটার সাথে আমি 1 দিলাম, আর বৃদ্ধির হার বা গ্রোথ রেট বা জি হচ্ছে আমার 0.10, এটা আমার চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু আমার প্রশ্নে বলাই আছে 10%। এই কারণে এটা প্রতি বছর 1 থাকছে। এটা করার পর আমার হয়ে গেল 13.31 টাকা। এই অঙ্কটা আমাদের প্রায় এমসিকিউতে আসে, ঠিক আছে? যেই জিনিসটা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রায় সময় আমাদের এমসিকিউতে আসে, সরাসরি এটাও আসে, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েও আসে। ধরো বর্তমান বছরে আমি 10 টাকার জায়গায় আমি তোমাদের দিয়ে দিলাম 15 টাকা, ঠিক আছে? তাহলেই তো হচ্ছে দেখো সব
অঙ্কগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্রশ্নের এটা থাকবে আর আমি অ্যামাউন্ট গুলো হচ্ছে আমি যে কোনো একটা বছরের কথা বলে দিব যে তুই তাহলে তৃতীয় বছরের লভ্যাংশ কত হবে, তোমাকে তাহলে তৃতীয় বছরের লভ্যাংশ বের করতে হবে। তাহলে তৃতীয় বছরের লভ্যাংশ বের করার জন্য তোমার প্রথম দুইটা আবার বের করে আসতে হবে। তো এই হলো তোমার জিনিসটা, এটা আমাদের এমসিকিউ তেও আসে, প্লাস সূত্রের মধ্যে আমাদের অঙ্কে কাজে লাগবে। এই জিনিসটা একটু আমরা ভালো করে দেখে নিব, যেটা আমি দেখালাম g1 সমান সমান d0 ইন্টু 1 প্লাস g। বাংলাতে যদি বলি প্রত্যাশিত লভ্যাংশ সমান সমান বর্তমান বছরের লভ্যাংশ ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার। তোমরা খাতা নিয়ে বসেছো অলরেডি, আমি জানি, এগুলো অবশ্যই লিখে নিবা, ঠিক আছে? যেগুলো আমি বলছি তোমরা এগুলো কাইন্ডলি লিখে নিবা, সূত্র প্লাস বাংলা কথা যেগুলো বলছি সেগুলো লিখে নিবা। আচ্ছা, এখন দেখো বলেছে এইভাবে প্রতি বছর প্রত্যাশিত লভ্যাংশ 10% হারে বৃদ্ধি পেতে থাকে। তো এটা তোমাকে জাস্ট 3টা বছর দেখিয়েছে, তুমি এভাবে চাইলে 10 বছর 20 বছর করতে পারবা, এটা কোনো বিষয়ই না। তো এখন হচ্ছে আমরা চলে যাই পরবর্তীতে সূত্রে বা অঙ্কে কিভাবে এটা আসবে, এরকম একটা অঙ্কের মাধ্যমে এটা আমরা দেখে নিচ্ছি। তো এখন দেখি আমরা কি বলেছে যে সূত্রের মাধ্যমে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধির পদ্ধতি সাধারণ শেয়ার সাধারণ মূলধনের ব্যয় নিম্নরূপ ভাবে নির্ণয় করা যায়। দেখো এখানে একটা সূত্র দিয়েছে, লভ্যাংশ 1 ভাগ শেয়ারের মূল্য প্লাস বৃদ্ধির হার, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের, যদি তোমার স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি আসে পরীক্ষা, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো। খেয়াল করো মেয়েরা, সাধারণ শেয়ারে কিন্তু সূত্র দুইটা হয়ে গেল, একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি যেটা সূত্রটা আর অগ্রাধিকার শেয়ারের সূত্রটা প্রায় এক, আর আরেকটা হচ্ছে তোমার স্থির হারে লভ্যাংশ বৃদ্ধির পদ্ধতি, যেখানে সূত্রতে একটা জিনিস নতুন অ্যাড হয়েছে আগের সূত্রের সাথে, সেটা হচ্ছে বৃদ্ধির হার। তাহলে এটাকেও চাইলে আমরা ইংরেজিতে লিখতে পারি, সেটা কিভাবে, সেটা হচ্ছে কেই, আমি ক্লিয়ার করে নিই, এটা লেখা ভালো হলো আমার, কেই ইকুয়াল টু d1 ভাগ p0 প্লাস g, ঠিক আছে? এই হলো আমাদের সূত্রটা, আমি ব্র্যাকেট দিয়েছি, দেখো ব্র্যাকেট দিতে অবস্থা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 100, অবশ্যই 100 দিয়ে আমরা গুণ করলে পার্সেন্টেজটা পাবো। আচ্ছা, তো এইগুলো সূত্রটা মেয়ের আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তো আজকে আমি এখানেই শেষ করব। আগামী ক্লাসে হচ্ছে আমরা এই সূত্রটা তোমরা বাসায় দেখবা, আগামী ক্লাসে আমি এই সূত্র দিয়ে অঙ্ক দেখাবো এবং পরবর্তীতে আগাবো, কারণ আমার এখন 40 মিনিট শেষ কেটে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে সবাই ভালো থেকো, আর হচ্ছে যে অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবা, আরো অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে, এটাই বলবো। আর ক্লাসে কোনো প্রবলেম হলে তো আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।